প্রশ্নগুলো সহজ, উত্তরও জানা, কিন্তু সমস্যা একটাই, প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখতে গিয়ে আমরা অনেক ভুল করে ফেলি। একদম এই জায়গাতেই আজকের আমাদের টপিক, ইংরেজিতে প্রশ্নের উত্তর আমরা কী করে লিখব। এটা এতটাই একটা গুরুত্বপূর্ণ টপিক, শুধুমাত্র আজকে তোমরা যে ক্লাসে পড়ছো সেই ক্লাসেই গুরুত্বপূর্ণ নয়, আগামী দিনে যেই ক্লাসেই বা যেই স্তরেই তুমি যাও না কেন, তোমাকে প্রশ্নের উত্তরের সম্মুখীন হতেই হবে, সেটা বলার ক্ষেত্রেই হোক আর লেখার ক্ষেত্রেই হোক। সুতরাং তোমাকে এখনই সেটার বেসিক ধারণা তৈরি করতে হবে যে কীভাবে আমি ইংরেজি প্রশ্নের উত্তর লিখব। তার যে বেসিক নিয়মগুলো এখনই মনে রাখতে হবে। 11টা পয়েন্ট আমি লিখেছি, প্রত্যেকটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালোভাবে মন দিয়ে শোনো। দেখো, প্রথম পয়েন্টটা কি বলা হয়েছে, খুব ভালো করে প্রশ্নটা পড়ে মানে বোঝার চেষ্টা করতে হবে প্রথমে। অর্থাৎ প্রশ্নটা কি রয়েছে, সেটার মানেটা কি, মোটামুটি কয়েকটা ওয়ার্ড যদি তোমরা বুঝতে পারো, মানেটা কিন্তু তোমাদের বোঝাটা খুব একটা কঠিন হবে না। সুতরাং আগে প্রশ্নটা সম্বন্ধে আমাকে ধারণাটা তৈরি করতে হবে যে কী জানতে চাইছে প্রশ্নে। যখন তোমার ধারণাটা তৈরি হয়ে গেল, ঠিক তারপরেই তোমাকে সেটা ভাবতে হবে যে প্রশ্নটা কোন গল্প থেকে নেওয়া আছে। যখনই তোমরা বুঝতে পারবে যে এটা ওই গল্পের, যে ধরো 3 লেসনের একটা অংশ থেকে প্রশ্নটা করা হয়েছে, তোমরা বুঝতে পেরে গেছো সেটা, এরপরে তোমাকে কী ভাবতে হবে যে প্রশ্নটা কোন টেন্সে রয়েছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, কোন টেন্সে রয়েছে, কারণ প্রশ্নটা যে টেন্সে হবে সেই টেন্সেই কিন্তু আমাকে উত্তর লিখতে হবে। প্রশ্নের ভার্বের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে ভার্বটা কোন টেন্সে, প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে। টেন্স নিয়ে পৃথক একটা ভিডিও থাকবে, সেটা তোমরা ভালোভাবে দেখে নেবে, এবং ভার্ব নিয়েও আলাদা একটা ভিডিও থাকবে, সেটাও তোমরা দেখবে। এরপরে দেখো, উত্তর সবসময় সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, উত্তর সবসময় কিন্তু সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। প্রশ্ন যখন করা হবে পরীক্ষায়, তখন কিন্তু এটা নির্দেশে দেওয়াই থাকে যে কমপ্লিট দ্য সেন্টেন্স বা কমপ্লিট দ্য আনসার উইথ ফুল সেন্টেন্স। সুতরাং সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তর লিখতে হবে। অনেকেই দু একটা কথা লিখে ছেড়ে দাও, তা করলে কিন্তু সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে না। এরপরে দেখো, উত্তর লিখতে হবে খুব সহজ সরল বাক্যে, একদম খুব সিম্পল সেন্টেন্সে উত্তর লিখতে হবে। খুব জটিল ভাষা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। সাধারণ সাদামাটা ভাষা ইংরেজিতে ব্যবহার করতে হবে, যেগুলো তোমার পক্ষে লেখাটা খুব সহজ, এই ধরনের ইউজ করো। এমন কিছু জটিল কিছু ইউজ করো না শব্দের, যেটা তোমার গ্রামাটিক্যাল ভুল সৃষ্টি করবে। তারপরে দেখো, প্রশ্নের বেশিরভাগ ক্ষেত্রে ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট এই প্যাটার্নে থাকবে। ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এই প্যাটার্নে প্রশ্ন কিন্তু থাকে। ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়, তারপরে সাবজেক্ট আসে, তারপর অবজেক্ট আসে। কিন্তু আমাদের উত্তরের ক্ষেত্রে এই সাবজেক্টটাকে আগে আনতে হবে, তারপর ভার্ব আসবে, আর অবজেক্ট যেমন আছে তেমনই থাকবে। এই প্যাটার্নটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে। ভার্ব সবসময় সাবজেক্টের পরে আসবে উত্তর লেখার সময়, এটা মাথায় রাখো। তারপরে দেখো, প্রশ্ন যদি হোয়াই দিয়ে শুরু হয়, হোয়াই কথার অর্থ হচ্ছে কেন, উত্তরে কিন্তু তোমাদেরকে বিকজ বা ফর দিস রিজন, এই কথাগুলো তোমাদেরকে লিখতে হবে সঠিক জায়গায়। উত্তর লেখার সময় প্রশ্নের উত্তর যখন তোমরা লিখবে, তখনই তোমরা দেখতে পাবে। এ প্রসঙ্গে বলি, তোমাদের বাটারফ্লাই বইয়ের যে 10টা লেসন রয়েছে, প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে প্রত্যেকটা জায়গাতেই কোশ্চেন আনসারের পার্ট রয়েছে। তা যতগুলো কোশ্চেন আনসার রয়েছে আমি কিন্তু সব এক জায়গায় করেছি, এবং সেগুলো প্রত্যেকটা ধরে ধরে কীভাবে তার প্রশ্নের উত্তর লিখব সেটা কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি, যাতে তোমাদের আগামীতে একটিও ভুল না হয়। যদিও পুরোটা আমি একটা ভিডিওতে কভার করব না, পার্ট 2 একটা ভিডিও আনবো, সেখানে বাকি অংশটা থাকবে। আজকে যে ভিডিওটুকু করব তাতে লেসন 4 পর্যন্ত তোমাদের
কভার করব। তারপরে 9 নম্বর পয়েন্ট দেখো, প্রশ্ন যদি হাউ দিয়ে হয় মানে কীভাবে, তাহলে সেইখানে উত্তর লেখার সময় কী করতে হবে, সঠিক জায়গায় কিন্তু তোমাদেরকে ইন দিস ওয়ে বা দিস ইজ হাউ, দিস ওয়াজ হাউ ইত্যাদি লিখতে হবে। এই বিষয়গুলো এখন হয়তো তোমার মনের মধ্যে প্রশ্ন জাগছে যে এগুলো কী বলছে স্যার, কিছু বুঝতে পারছি না। প্রশ্নের যখন উত্তর করব তখন আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হবে। আর একটা বিষয়, বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের এই স্টেজে বা আগামী কয়েক বছর প্রশ্নগুলো তোমরা দেখবে হু, হোয়াট, ওয়েন, হোয়াই, হাউ এই ধরনের প্রশ্নই বেশিরভাগ থাকবে। এবং শেষ কথাটা বলি, অপ্রয়োজনীয় কথার উত্তরে বেশি লিখবে না, ঠিক যতটুকু প্রশ্নে জানতে চেয়েছে টু দ্য পয়েন্ট সেইটুকুই লেখো, তাতেই তোমাদের ফুল মার্কস আসবে। এবং এই কয়েকটা পয়েন্ট কিন্তু তোমরা খাতায় নোট করে নাও এবং সারা জীবন মনে রাখবে। এবং আশা করি এই পয়েন্টগুলো যদি তোমরা সামনে রেখে চলো, প্রশ্নের উত্তর লিখতে তোমাদের জীবনে কোনোদিনও ভুল হবে না, একটা নম্বরও কেউ কাটতে পারবে না। চলো এবার দেখে নেওয়া যাক তোমাদের লেসন ওয়াইজ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা কীভাবে উত্তর দেবে। সেগুলো দেখতে দেখতেই কিন্তু তোমাদের এই যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। লেসন 1, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। এটা তোমরা নিশ্চয়ই পড়েছ, খুব ভালোভাবেই পড়েছ। এবং এই গল্পের অ্যাক্টিভিটি 6-এ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। প্রথমে যে প্রশ্নটা রয়েছে, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই। খুব ভালো করে প্রশ্নটা দেখো, হোয়াই অর্থাৎ কেন, দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, আকাশের ওপর সেই বৃদ্ধা কেন রাগ করেছিলেন। এ তো গেল মানে, মোটামুটি তোমরা যতটুকু বুঝতে পারবে ততটুকুই যথেষ্ট। এইবার তুমি দেখো যে প্রশ্নটা কোন টেন্সে রয়েছে। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান, ওয়াজ এটা কিন্তু পাস্ট টেন্স, ইজের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। তাহলে এই ওয়াজ থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে প্রশ্নটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে উত্তরটাও কিন্তু আমাদের পাস্টে লিখতে হবে, এটা খেয়াল থাকে। আর একটা জিনিস যেটা আমি বলেছি যে প্রশ্নের প্যাটার্নে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবসময় উত্তরটাকে কিন্তু এই প্যাটার্নে লিখতে হবে। প্রশ্নে কিন্তু দেখো হোয়াই ওয়াজ অর্থাৎ ওয়াজ কিন্তু এখানে ভার্ব, তাহলে তারপরে দ্য ওল্ড ওম্যান আছে, এখানে ওল্ড ওম্যান হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের আগে ভার্ব আছে, কিন্তু আমাকে উত্তর লেখার সময় এই ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে আসতে হবে। উত্তরটা দেখো, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য স্কাই বিকজ দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। ওল্ড ওম্যান রাগ করেছিলেন কারণ আকাশ বৃষ্টি পড়াটা থামাচ্ছিল না। ঠিক দেখো যেরকমভাবে আমি বলেছি, দ্য ওল্ড ওম্যান ওয়াজ, দেখো ওল্ড ওম্যানের পরে কিন্তু ওয়াজ চলে এলো এবং উত্তরটাও কিন্তু পাস্ট ফর্মেই আছে, বিকজ দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং। এই অংশটুকু যেমন আছে তোমরা প্যারাগ্রাফ দেখলেই দেখতে পাবে, উত্তর খুঁজে পেয়ে যাবে। কিন্তু আমি স্ট্রাকচারটা মেন বোঝাচ্ছি তোমাকে, উত্তরটা খুঁজে পাওয়া তো তোমার বই দেখলেই তুমি বুঝতে পারবে, কিন্তু আমি প্রশ্নের উত্তরটা ঠিক লিখবো কীভাবে সেই নিয়মটা তোমরা লক্ষ্য করো এখানে। ওকে, নেক্সট দেখো, হোয়াই ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট। প্রশ্নের মানেটা বোঝার চেষ্টা করো, হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, অর্থাৎ স্কাই বা আকাশ কী করেছিল ধুলো থেকে বাঁচার জন্য বা ধুলোকে এড়িয়ে যাওয়ার জন্য। তো গেল মানে, এবার টেন্সের দিকে লক্ষ্য রাখো, হোয়াট ডিড, ডিড কথা হচ্ছে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তাহলে প্রশ্নটা পাস্টে রয়েছে, এটুকু কনফার্ম। এবং এ থেকে আমরা এটাও বলতে পারি উত্তরও কিন্তু আমাদের পাস্টেই লিখতে হবে। তাহলে হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, এখানে সাবজেক্টকে দ্য স্কাই,
তাহলে উত্তর শুরু হবে কিভাবে? দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে টু অ্যাভয়েড দ্য ডাস্ট। দেখো দ্য স্কাই কিন্তু প্রথমে চলে এলো, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্ন চলে এলো। দ্য স্কাই জাম্পড আউট অর্থাৎ লাফিয়ে গেল সেই বৃদ্ধার সামনে থেকে, সেই ধুলো থেকে বাঁচবার জন্য। বোঝা গেল প্যাটার্নটা? নেক্সট প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং? সেই বৃদ্ধা কেন ঝাড় দিয়েই চলেছিলেন? এ তো গেল মানে। এবার গ্রামারের যে ভার্বের অংশটা, বাক্যের যে ভার্বের অংশটা প্রশ্নে, সেটা দেখো। ডিড, এখানেও ঠিক ডিড রয়েছে। ডিড ডু এর পাস্ট টেন্স তোমরা জেনে গেছো, অর্থাৎ উত্তরও কিন্তু পাস্টেই হবে। উত্তরটা কীভাবে লিখবে দেখো, দ্য ওম্যান কেপ্ট অন সুইপিং। এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। প্রশ্নটা দেখো, হোয়াই ডিড, এখানে ডিড রয়েছে এবং এখানে দ্য ওম্যান কিপ অন সুইপিং। কিপ, এখানে আরেকটা ভার্ব রয়েছে। তাহলে এই বাক্যে প্রধান যে ক্রিয়া সেটা কোনটা? সেটা হলো কিপ অন। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে কিপ অন, অর্থাৎ কোনো কাজ করতে থাকাকে বলা হয় কিপ অন। তাহলে এই যে ডিড, এটার এফেক্ট কিন্তু এর ওপর পড়বে, প্রধান যে বাক্য ভার্ব রয়েছে তার উপর। কীভাবে পড়ছে? দ্য ওম্যান কেপ্ট অন সুইপিং। দেখো এখানে ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখানে কিপ অন থেকে পাস্ট ফর্ম হয়ে গেল কেপ্ট অন। কেন হলো? কারণ এখানে ডিড রয়েছে। এই ডিড এই কিপ অনকে পাস্টে কেপ্ট অনে পরিণত করলো। বুঝা গেল? তাহলে ডিড যখন আছে তখন মেন ভার্বকে ডিড চেঞ্জ করে পাস্টে পরিণত করে দিচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা প্রায়শই দেখবে। তারপরে দেখো প্রশ্নটা শুরু হয়েছে হোয়াই দিয়ে, অর্থাৎ কারণ জানতে চাওয়া হয়েছে। যখনই কারণ জানতে চাওয়া হয়েছে তখনই তোমাদের মাথায় একটা জিনিসই আসবে যে উত্তরে কোথাও না কোথাও বিকজ বসবে। কখন বিকজ বসছে? দ্য ওম্যান কেপ্ট অন সুইপিং বিকজ, অর্থাৎ সেই মহিলা ঝাড় দিয়েই চলেছিলেন কারণ শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, কারণ তিনি তার কুড়ে ঘরটা পরিষ্কার রাখতে চেয়েছিলেন। বুঝতে পেরেছে? ঠিক বাংলাতেও কল্পনা করে নেবে যে কারণ কখন বসছে, ঠিক যেখানে কারণ বসছে ইংরেজিতেও ঠিক সেই অংশে বিকজ কথাটা বসে যাবে। পরের প্রশ্ন দেখো, ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, গিভ রিজনস ফর ইয়োর আনসার। অর্থাৎ স্কাই বা আকাশ তোমার বন্ধু কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। গিভ রিজন কথার অর্থ হচ্ছে কারণ জানতে চাওয়া হয়েছে। এটা তোমরা তোমাদের মতো করে লিখবে, এখানে বিশেষ কিছু বলার আমার এখানে নেই। লেসন 2তে এ গার্ল ইন এ ফেয়ার, এখানে অ্যাক্টিভিটি 6-এ কোয়েশ্চেন আনসার রয়েছে। প্রথম প্রশ্নটা দেখো, হু ইজ লিপিজ ক্লাসমেট। অর্থাৎ হু দিয়ে প্রশ্ন শুরু হচ্ছে। হু কথার অর্থ হচ্ছে কে। লিপিজ ক্লাসমেট, অর্থাৎ লিপির। ক্লাসমেট কথার অর্থ হচ্ছে সহপাঠী, একসাথে পড়াশোনা করে। তোমার ক্লাসে তোমার বন্ধুকে ক্লাসমেট বলবে, আর কি ক্লাসমেট কে ছিল। প্রশ্নটা দেখো, মানেটা তোমরা বুঝতে পারলে। এবার টেন্সের দিকে আসো। হু ইজ, ইজ তোমরা সবাই জানো ইজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রশ্নটা কিন্তু প্রেজেন্টেই রয়েছে। এ থেকে এটুকু আমরা কনফার্ম হতে পারছি যে উত্তরও কিন্তু আমাদের প্রেজেন্টেই হবে। দেখো উত্তরটা, লিপিজ ক্লাসমেট ইজ সুজয়। বোঝা গেল? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভার্ব কিন্তু লিপির পরে চলে এলো। হু ইজ লিপিজ ক্লাসমেট, তাহলে লিপিজ ক্লাসমেট এটা হচ্ছে সাবজেক্ট। লিপিজ ক্লাসমেট
ইজ, সুজয়। স্ট্রাকচারটা বুঝতে পারলে? সাবজেক্ট, ইজ ভার্ব, বাকিটা হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই প্যাটার্নে কিন্তু উত্তরটা চলে এলো। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার? সুজয়, এখানে মেন ভার্ব কোনটা? বাই। বাক্যের মধ্যে তো ভার্বটাই প্রধান, ভার্ব ছাড়া তো কোনো বাক্য তৈরি হয় না, এটা তো তোমরা অলরেডি জেনে গেছো। আমাকে প্রথমে উদ্দেশ্যটা কি, বাক্য মানে কি বলছে, এবং সেই প্রশ্নে মেন ভার্ব কোনটা সেটা কিন্তু আমাকে প্রথমেই আইডেন্টিফাই করে নিতে হবে। এবং কোথাও ডু অথবা ডিড আছে কিনা এই বিষয়টা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আর মেন ভার্ব কোনটা সেটা সেই দুটোতে লক্ষ্য রাখতে হবে, এই দুটো বিষয়ে। তাহলে মেন ভার্ব বাই অ্যাট দ্য ফেয়ার অর্থাৎ মেলায়। উত্তরটা দেখো, সুজয় buys a doll at the fair। আবার কেউ লিখতেও পারো যে ফ্রম মনসুর আঙ্কেলস শপ। দুটো উত্তরই ঠিক হবে। উত্তর যেটাই হোক, উত্তর তোমরা সকলেই পারবে। স্ট্রাকচারটা তোমরা দেখো, যেটা আমার উদ্দেশ্য তোমাদেরকে শেখানো। সুজয় বাইজ, সুজয় এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হলো, মেন ভার্বের সাথে এস যুক্ত হলো। তারপরের অংশটা ডল অ্যাট দ্য ফেয়ার, সে কী কিনেছিল? পুতুল কিনেছিল সেই মেলা থেকে। বুঝতে পারলে? এস ভি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট সুজয়, ভার্ব হচ্ছে বাই, আর ডল অ্যাট দ্য ফেয়ার এইটুকু হচ্ছে অবজেক্ট। বোঝা গেল স্ট্রাকচার? ওটা দেখো, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার? প্রশ্নের মানেটা বোঝো। হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, মানে কি জানতে যাওয়া হয়েছে। লিপি মেলায় কি খেয়েছিল? বাক্যে প্রধান যে ভার্ব বা প্রধান যে ক্রিয়া সেটা কোনটা? ইট, কারণ লিপি কি খেয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, মেন ভার্বটা কিন্তু তোমাকে আগে মার্ক করে রাখতে হবে যে কোনটা মেন ভার্ব। আর ডু বা ডিড বা ডাজ, এই যে এগুলো যেগুলো লিখছি আমি, ডু বা ডিড বা ডাজ, এগুলো হচ্ছে মেন ভার্বকে সাহায্য করতে আসছে। ব্যাস এটুকুই এখন জানো। এই সাহায্যকারী ভার্ব বা ডু ভার্বের কী কাজ সেটা নিয়ে সেপারেট আমি একটা ভিডিও করব, সেখানে তোমরা এ সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবে। এবার দেখো উত্তরটা ঠিক কীভাবে হবে। লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। লিপি সাবজেক্ট, আমাদের যা নিয়ম এস ভি ও এই প্যাটার্নে চলে এলো। তারপরে ভার্ব, মেন ভার্ব ইট, ইটের পরে এস কেন যুক্ত হচ্ছে? কারণ লিপি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমরা পার্সনের ভিডিওতে অলরেডি শিখে গেছো যে কোনটা কি পার্সন এবং কোনটা কি নাম্বার, সেই অনুযায়ী কিন্তু মেন ভার্বে এস বা ইএস যুক্ত হয়। এখানে লিপি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য মেন ভার্ব ইটের সাথে এস যুক্ত হয়েছে। তারপরে কি খেয়েছিল? আলু কাবলি অ্যান্ড ফুচকা, এটা হলো অবজেক্ট। তাহলে এসবিও প্যাটার্নে আমার উত্তর দেওয়া কমপ্লিট হলো। আমি দেখো কোনো একটাও কিন্তু এক্সট্রা কথা লিখিনি, ঠিক যতটুকু জানতে চাওয়া হয়েছে ততটুকুই লিখেছি। অপ্রয়োজনীয় কথা লিখে উত্তর বড় করার কোনো দরকার নেই। খুব ছোট ছোট বাক্যে, সিম্পল বাক্যে উত্তর লিখবে। এর পরের প্রশ্নটা দেখো, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি? প্রশ্নটা শুরু হচ্ছে হোয়াই দিয়ে। হোয়াই অর্থাৎ কেন, ভেরি হ্যাপি খুব আনন্দিত, সে খুব আনন্দিত হয়েছিল কেন, এটা হলো মানে। এবার উত্তরটা, লিপি ইজ ভেরি হ্যাপি
বিকজ she enjoys a lot at the fair, eats her favorite food and buys many things. দেখো এই উত্তরটা একটু বড়, কারণ স্বাভাবিকভাবে প্রশ্ন যেমন করেছে উত্তরও তো সেরকমই লিখতে হবে। মানে জানতে চাওয়া হয়েছিল সে কেন খুশি, তাহলে তার খুশির কারণ কিন্তু এতগুলোই। সে মেলায় খুব উপভোগ করেছিল, এনজয় করেছিল। সে তার পছন্দের খাবার আলু কাবলি ফুচকা এগুলো খেয়েছিল এবং অনেক জিনিস সে কিনেছিল। তার বাবা তাকে চুড়ি কিনে দিয়েছিলেন, মায়ের জন্য সে শাড়ি কিনেছিল। তাহলে এই সমস্ত বিষয় একত্রিত করে আমরা যদি দেখি, এই সবগুলোই কিন্তু তার খুশি হওয়ার কারণ। এবার দেখো এই যে বিকজ কথাটা আমি লিখছি, কেন লিখলাম বিকজ? কারণ আমাকে প্রশ্নটা করেছে হোয়াই দিয়ে। লিপির হ্যাপি হওয়ার কারণ জানতে চেয়েছে, ঠিক সেই কারণেই আমি এখানে বিকজ কথাটা লিখলাম, যে লিপি ইজ ভেরি হ্যাপি বিকজ, কারণ সে মেলায় এই কাজগুলো করেছিল। প্রশ্নটা প্রেজেন্ট টেন্সে ছিল, উত্তরটাও কিন্তু প্রেজেন্ট টেন্সেই হয়েছে, কারণ এখানে ভার্বটা তোমরা দেখতে পাচ্ছ ইজ আছে। ইজ হলো প্রেজেন্ট ফর্ম। লেসন 3 টেস্ট অফ বেঙ্গল, এটাও পড়েছে গল্পটা খুব ভালোভাবে। আর অ্যাক্টিভিটি 6 এর প্রশ্নগুলো রয়েছে, সেগুলো তোমরা দেখো। প্রথম প্রশ্নটা কী রয়েছে? হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট? অর্থাৎ বাচ্চারা, চিলড্রেন কথার অর্থ হচ্ছে বাচ্চারা, ব্রেকফাস্ট অর্থাৎ সকালে জলখাবার খাওয়ার পরে কি করতো, এটা মোটামুটি এটার মানে। এবার তোমাকে বলেছি টেন্স দেখতে, কোন টেন্সে রয়েছে এটা কি করে বুঝবো? এর ভার্বগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছ হোয়াট ডিড রয়েছে, তাহলে ডিড হলো ডু এর পাস্ট ফর্ম, এটা আগেও বললাম। সেই জন্য প্রশ্নটা যে পাস্ট ফর্মে রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো, আলাদাভাবে আমাকে বলার দরকার নেই। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বাচ্চারা ঠিক কী করেছিল ব্রেকফাস্টের পর। উত্তরটা দেখো, এখানে মনে রাখো যে ডিড কিন্তু রয়েছে এবং এখানে মেন ভার্ব কিন্তু ডু। কী করতো, তাদের কাজটা জানতে চাওয়া হয়েছে, তাহলে মেন ভার্ব আমি এমভি লিখলাম, আর ডিড এই অংশটা রয়েছে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, এভি লিখলাম। প্রত্যেকটা প্রশ্নেই তোমরা এই ডিড, ডাজ, ডু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু, শব্দগুলো কিন্তু তোমরা পাবে। সাথে সাথে মেন ভার্বটাও তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে প্রশ্নে। উত্তরটা দেখো, দ্য চিলড্রেন প্লেড অ্যাট দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। এখানে দেখো কি বলছে, বাচ্চারা খেলা করতো কোর্টইয়ার্ডে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্টের পরে তারা খেলতো। দেখো আমি যেমন আগে বলেছি যে প্রশ্ন আমার যদি পাস্ট টেন্সে হয়, উত্তরও কিন্তু পাস্ট টেন্সে হবে। প্রশ্নে আমরা ডিডটা কিন্তু মার্ক করে রেখেছিলাম, অর্থাৎ প্রশ্নে যে ডিডটা রয়েছে, উত্তরে যে ভার্বটা থাকবে সেটাকে সে পাস্ট ফর্মে কিন্তু চেঞ্জ করে দেবে। সে কোন কাজটা করতো, তারা খেলতো, তাহলে প্লে হচ্ছে মেন ভার্ব, এটাকে পাস্টে কনভার্ট করে দেবে এই ডিড। দ্য চিলড্রেন প্লেড হলো প্লের পাস্ট ফর্ম, প্লেড অ্যাট দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। বোঝা গেল, মেন ভার্বকে পাস্টে কনভার্ট করে দিল এই ডিড। এবং অবশ্যই মনে রাখতে হবে প্রশ্নে যে ফর্মে রয়েছে, যে টেন্সে রয়েছে, উত্তরটাও সেই টেন্সে হবে এবং সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই প্যাটার্ন থাকবে। এটাতেও সেই প্যাটার্নই ফলো হয়েছে। নেক্সট দেখো, হোয়াট ডিড গোগল হ্যাভ ফর লাঞ্চ, অর্থাৎ গোগল তার লাঞ্চে কী খেয়েছিল। দেখো ডিড সার্কেল করে নাও, হ্যাভ ফর লাঞ্চ, এখানে এই হ্যাভের কথা অর্থ হচ্ছে খাওয়া বোঝাচ্ছে, খাওয়াকে এখানে হ্যাভ বলা হচ্ছে।
তাহলে এই হ্যাভটাকেও মার্ক করো, এটা এখানে মেইন ভার্ব। উত্তরটা দেখো, গুগল হ্যাড রাইস অ্যান্ড রহু কারি ফর লাঞ্চ। সে গুগল তার লাঞ্চে ভাত এবং রুই মাছের ঝোল দিয়ে খেয়েছিল। এখানে দেখো উত্তরে আমি হ্যাড করেছি, কারণ কি? কারণ প্রশ্নে মেন ভার্ব তুমি সার্কেল করে রেখেছ, অক্সিলারি ভার্বও সার্কেল করে রেখেছ। অক্সিলারি ভার্ব রয়েছে ডিড, অর্থাৎ পাস্ট ফর্মে। তাহলে এই ডিড, এই যে মেন ভার্ব হ্যাভকে পাস্টে কনভার্ট করে দেবে। হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাঁ, ঠিক বলেছ, হ্যাভের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড। সেই জন্য উত্তরে গুগল হ্যাড রাইস রহু কারি ফর লাঞ্চ। বোঝা গেল? ডিডটাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডিড প্রশ্নে আছে বলে আমি কিন্তু উত্তরও ডিড লিখবো না, এটা কিন্তু তোমরা আবার ভুল করো না। প্রশ্নে ডিড আছে বলে কিন্তু আমি উত্তরে কিন্তু ডিড লিখবো না। প্রশ্ন করার সময় মেন ভার্ব একা কিন্তু প্রশ্ন করতে পারে না, তাকে সাহায্য করার জন্য এই ডিডটা এসছে। সুতরাং আমি যখন উত্তর করব তার আর কোনো ভার্বের সাহায্যের প্রয়োজন হবে না, সে নিজেই যথেষ্ট। কারণ তার তো পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এই সাহায্যকারী ভার্বটা উত্তরে। উত্তর যখন আমি লিখছি, এই যে সাহায্যকারী ভার্ব যে ডিড, সে তো আমার মেন ভার্ব হ্যাভকে পরিবর্তিত করে হ্যাড করে দিয়েছে। সুতরাং নতুন করে তো আমাকে ডিড লেখার দরকার নেই। আমি যদি ডিড লিখি তাহলে কিন্তু আমার উত্তরটা ভুল হয়ে যাবে, গণ্ডগোল করে ফেলবে তোমরা, একদম সেটা যেন না হয়। সুতরাং আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। এখানেও কিন্তু তোমরা ডিড দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রশ্নটা পাস্টে রয়েছে। চিলড্রেন বা বাচ্চারা সন্ধেবেলায় কিভাবে সময় কাটাতো, সন্ধেটা কিভাবে উপভোগ করতো, এই জানতে চেয়েছে আমাদের প্রশ্নে। মেন ভার্ব কোনটা? এনজয়। এই দুটো তুমি প্রশ্নে মার্ক করে নাও, একটা অক্সিলারি ভার্ব, একটা মেন ভার্ব। উত্তর দেখো কি হচ্ছে, in the evening the children sat around grandma and heard stories. In this way the children enjoyed the evening. দেখো এখানে কি বলছে, সন্ধেবেলায় বাচ্চারা তার গ্র্যান্ডমা ঠাকুমাকে তারা ঘিরে বসতো এবং তার বলা গল্প শুনতো। এইভাবেই তারা সন্ধেটা এনজয় করতো। এখানে দেখো এই এনজয়েড হয়ে গেছে, সার্কেল করতে বলেছিলাম কারণ এটা মেন ভার্ব, তাই ঠিক ডিড এর ওপর প্রভাব খাটিয়ে একে পাস্ট ফর্মে কনভার্ট করে দিয়েছে এবং এনজয়েড করে দিয়েছে। বোঝা গেল? এবং প্রশ্নটা দেখো হাউ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ কিভাবে জানতে চাওয়া হয়েছে। সেই জন্য ইন দিস ওয়ে এই কথাটা আমি ইউজ করেছি, অর্থাৎ এইভাবে। প্রথমে আমি কি বলে নিলাম যে সন্ধেবেলায় তারা ঠিক কী করতো, তারপরেই বললাম এইভাবে তারা সন্ধেটা উপভোগ করতো। ঠিক প্রশ্ন আমাকে যা বলেছে আমি উত্তরও ঠিক তাই দিলাম। তারপরে দেখো, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল। গুগলের জন্য সেই দিনটা অবিস্মরণীয় কেন ছিল? আনফরগেটেবল অর্থাৎ অবিস্মরণীয়, সে কখনোই ভুলতে পারবে না ওই দিনটাকে। এখানে আবার দেখো, হোয়াই ওয়াজ দ্য ডে, হোয়াই ওয়াজ, এখানে এই ওয়াজটাই হচ্ছে প্রধান ভার্ব। তাহলে ওয়াজটা তোমরা জানো পাস্ট ফর্ম, কার পাস্ট ফর্ম? ইজের পাস্ট ফর্ম। তাহলে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারছি যে উত্তরও কিন্তু আমাদের পাস্ট ফর্মেই হবে। দেখে নাও উত্তরটা,
The day was unforgettable for Gogol because he realized one important thing about Bengali food, and the taste of Bengal is closely related with love and care. বুঝতে পারলে? The day was unforgettable. দেখো এখানে কিন্তু এস ভি ও এই প্যাটার্নে চলে এলো। দ্য ডে, সেই দিনটার সম্বন্ধে জানতে চাওয়া হয়েছিল, তাহলে ওটা সাবজেক্ট, ওয়াজ ভার্ব, বাকি অংশটুকু অবজেক্ট। আনফরগেটেবল ফর গুগল বিকজ, কারণ হোয়াই দিয়ে প্রশ্ন ছিল, সেই জন্য এই বিকজের প্রসঙ্গটা এলো। কারণটা কি আনফরগেটেবল হওয়ার? বিকজ হি রিয়েলাইজড ওয়ান ইম্পর্টেন্ট থিং, সে বুঝতে পারলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বেঙ্গলি ফুড অ্যান্ড দ্য টেস্ট অফ বেঙ্গল, বাঙালিদের যে খাওয়া দাওয়া এবং যে স্বাদ, সেটা লাভ অ্যান্ড কেয়ার, অর্থাৎ ভালোবাসা এবং যত্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বুঝা গেল? দ্য হিরো, লেসন 4 তোমাদের। এখানে অ্যাক্টিভিটি 6-এ রয়েছে তোমাদের কোয়েশ্চেন আনসার। কি রয়েছে প্রশ্নগুলো? হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে? প্রথমেই প্রশ্নটার মানেটা বোঝো। হাউ ডিড দ্য অপোনেন্টস প্লে, অর্থাৎ কীভাবে অপোনেন্টস অর্থাৎ বিপক্ষে যারা ছিল তারা খেলেছিল। হাউ অর্থাৎ কীভাবে। প্রশ্নটার মধ্যে মেন ভার্ব কোনটা? এখানে খেলাটা বোঝাচ্ছে, সেই জন্য প্লে হচ্ছে মেন ভার্ব। আর একে সাহায্য করছে কে? ডিড। ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে উত্তরটা আমি কিভাবে লিখবো দেখো। The opponents played really very well. Opponents সাবজেক্ট চলে এলো সামনে, অর্থাৎ এস, তারপরে প্লেড ভার্ব, বাকিটা অবজেক্ট, ভেরি ওয়েল। এসভিও প্যাটার্ন মিলে গেল আমার। এবার দেখো প্লেড, এই যে ডিড রয়েছে, এ মেন ভার্বকে চেঞ্জ করে দিল পাস্ট টেন্সে, দিয়ে উত্তরে হয়ে গেল প্লেড। প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। ওকে, পরেরটা দেখো। হোয়াই ওয়ার দ্য সাপোর্টার্স লুজিং দেয়ার হোপ? অর্থাৎ সাপোর্টাররা তাদের আশা কেন হারাচ্ছিল? হোয়াই অর্থাৎ কেন। ওয়্যার, ওয়্যার আরের পাস্ট টেন্স, পাস্ট ফর্ম, অর্থাৎ ওয়্যার থেকে আমরা এটা বুঝতে পারছি যে প্রশ্নটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমার উত্তরও কিন্তু পাস্ট ফর্মেই হবে। দেখো উত্তরটা। The supporters were losing their hope because the players of opposed team were caught one by one and Motiganj team was close to victory. বোঝা গেল? The supporters সাবজেক্ট চলে এলো আগে, তারপরে were losing ভার্ব চলে এলো, দেয়ার হোপ বাকি অংশটা অবজেক্ট। প্যাটার্ন আমার মিলে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাদের আশা হারাচ্ছিল কারণ, বিকজ। বিকজ কেন আনলাম? কারণ প্রশ্নটা আমার হোয়াই দিয়ে শুরু হয়েছিল। কারণটা কি? দ্য প্লেয়ার্স অফ অপোজ টিম, অপর টিমের দলের যে প্লেয়াররা ছিল, যে খেলোয়াড়রা ছিল, তারা একটার পর একটা ধরা পড়ে যাচ্ছিল, এবং মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। মতিগঞ্জের যে দলটা ছিল সেটা একদম জয়ের কাছাকাছি ছিল। স্বাভাবিকভাবে অপুর দলের যে সাপোর্টাররা ছিল তারা তাদের আশা হারাচ্ছিল। বোঝা গেল? পরের অংশ দেখো। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? অপু কখন সেই ঝাঁকুনিটা দিল? তোমরা গল্পটা পড়ে থাকলে খুব ভালোভাবেই জানো, খুব ইন্টারেস্টিং পার্ট গল্পের এই অংশটা। হোয়েন অর্থাৎ কখন। এখানে দেখো ডিড রয়েছে, ডিড অক্সিলারি ভার্ব, গিভ হচ্ছে এখানে মেন ভার্ব।
কখন সে সেই ঝাঁকুনিটা দিয়েছিল। তাহলে এই অক্সিলারি ভার্ব দেখে আমি কিন্তু, এই ডিডকে দেখে কিন্তু আমি বুঝতে পারছি যে প্রশ্নটা কিন্তু পাস্ট ফর্মে রয়েছে। তাহলে আমার উত্তরও কিন্তু পাস্ট ফর্মে হবে, অর্থাৎ যে মেন ভার্ব রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে পাস্ট ফর্মে হয়ে যাবে। গিভ চেঞ্জ হয়ে গিয়ে গেভ হয়ে যাবে। কিন্তু এটুকু কিন্তু আমরা এই প্রশ্ন থেকে সিদ্ধান্তে আসতে পারছি। আর উত্তরটা দেখো কি আছে। অপু gave a jerk when he experienced a severe bite on his right leg. দেখলে, অপু এখানে সাবজেক্ট, গেভ আমি ঠিক যা বললাম, অক্সিলারি ভার্ব মেন ভার্বকে চেঞ্জ করে দিল পাস্ট ফর্মে, তাহলে গেভ হয়ে গেল, ভার্ব চলে এলো, তারপরে বাকি অংশটুকু হলো অবজেক্ট। ওয়েন হি এক্সপিরিয়েন্স আছে সিভিয়ার বাইট, যখন সে সেই মারাত্মক একটা কামড় অনুভব করলো তার ডান পায়ে। পরের প্রশ্নটা দেখো এবার, হু ওয়ান দ্য ম্যাচ ফর অপুজ টিম। এখানে জানতে চাওয়া হয়েছে হু অর্থাৎ কে। ওয়ান হচ্ছে উইনের পাস্ট ফর্ম। তাহলে এখান থেকে আমি এটুকু বলতে পারি যে আমার উত্তরটাও কিন্তু পাস্ট ফর্মেই হবে। অপুর টিমকে কে জিতিয়েছিল? উত্তর দেখো, অপু ওয়ান দ্য ম্যাচ ফর অপুজ টিম, অর্থাৎ অপুই কিন্তু তাদের দলটাকে জিতিয়েছিল। এখানে যদিও গল্পের যদি আমরা পড়ি গল্পটা ভালোভাবে, সেক্ষেত্রে শেষের দিকে আমরা দেখতে পাবো যে পিঁপড়েটা কামড়িয়েছিল বলেই অপু সেই মারাত্মক ঝাঁকুনিটা দিয়েছিল, যার ফলে সে জয়লাভ করে। এবং শেষে অপু কিন্তু নিজেকেই প্রশ্ন করে যে আমি কি জেতালাম নাকি পিঁপড়েটা জেতালো। যাই হোক, সে বিতর্কে না গিয়ে আমরা উত্তরটা লিখব, অপু ওয়ান দ্য ম্যাচ ফর অপুজ টিম। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই প্যাটার্নে আছে, দেখে নাও। তাহলে লেসন 4 অবধি এখন আমি আলোচনা করলাম। পরবর্তীতে তোমাদের যে বাকি অংশটা রয়েছে সেটা নিয়ে আলাদা ভিডিও নিয়ে আসছি। আশা করি এই অবধি যতগুলো প্রশ্ন রয়েছে তার প্রত্যেকটা প্যাটার্ন তোমরা বুঝতে পেরেছো, এবং উত্তরগুলো ঠিক কীভাবে লিখতে হবে প্রত্যেকটা উত্তরের ধরে ধরে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি ভবিষ্যতে এ নিয়ে আর তোমাদের কোনো ভুল হবে না। ওকে, আজ চলি।